নমস্কার বন্ধুরা। তো আজকে জেটেড বাংলা ভাষা থেকে অশুদ্ধি সংশোধন এই টপিকটা আলোচনা করব। তো দেখো, অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাংলা বানানগুলোতে সমস্যা হয়, তাই না? সেই অশুদ্ধিগুলো সংশোধন কি করে করব সেটা এখানে আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে বলেছে বাংলা বানান নিয়ে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। এটা আমরা জানি যে তালিবস্য, দন্তাস্য, ফেটকাটা মূর্ধন্য এই কটা বা দন্তান্ন, মূর্ধন্য, হস্যই বা দীর্ঘই বা হস্যু বা দীর্ঘ নিয়ে অনেকেরই কিন্তু সমস্যা হয়। আর এগুলো বেসিক, কিন্তু তাও আমাদের অনেকেই সমস্যা হয়। তো এটাই বলেছে কেন নয়ের জায়গায় মূর্ধন্য হয়, আবার তালিবস্য, দন্তাস্য, পেটকাটা মূর্ধন্য এর মধ্যে কোনটা কখন হয়, বা কখন হস্যই বা কখন হস্যু, আবার কখনই বা দীর্ঘই বা দীর্ঘ হয়। তো এই প্রত্যেকটির ক্ষেত্রে একটা কিন্তু যুক্তি আছে। এবার আমরা সেই যুক্তিগুলো যদি জানি, তো আমরা সহজেই সেই অশুদ্ধিগুলো সংশোধন করতে পারবো। তো দেখো, এখানে বলেছে যে বাংলা সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম বলে। এর আগে বাংলা শব্দভাণ্ডারে এটা আলোচনা করেছি যে তৎসম শব্দ মানে যেটা সংস্কৃত থেকে গৃহীত হয়েছে। এবার বাংলার সংস্কৃত শব্দ গৃহীত হলেও সেই উচ্চারণটা কিন্তু গৃহীত হয়নি। বাংলায় যেমন বৃক্ষ শব্দের উচ্চারণ হয় বৃক্ষ, অথচ সংস্কৃতের উচ্চারণ রীতি অনুযায়ী তা হবে বৃক্ষ, অর্থাৎ বৃক্ষ শব্দটি তৎসম শব্দ হিসেবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হলেও উচ্চারণ ক্ষেত্রে তা কিন্তু নিজস্ব নয়। তো এরকমই উচ্চারণ রীতির মধ্যে পার্থক্য আছে সংস্কৃতের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে। তো এবার দেখো, যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, ধমনী ও ধমনী, ধ ম দন্তান্বয় হিস্যি আর ধ ম দন্তান্বয় দীর্ঘি, দুটি বানানই সংস্কৃত ব্যাকরণ সম্মত। যেহেতু বাংলা ধ্বনিতে শুধু হ্রস্বই ধ্বনি সম্ভব, তাই ধমনীর পরিবর্তে ধমনী, যেটা দন্তান্বয়ে হস্যি আছে, সেই বানানটাকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত। কেননা এখানে বাংলা যেহেতু সংস্কৃতের ক্ষেত্রে আলাদা এবং বাংলার ক্ষেত্রে কি হচ্ছে, হ্রস্বই যে ধ্বনিটা এটাই সম্ভব, এই হ্রস্বই ধ্বনিটাই সম্ভব। তাই জন্য আমরা ধমনী যখন লিখতে যাই তখন কিন্তু ধ ম দন্তান্বয়ে হিস্যি লিখি, দন্তান্বয়ে দীর্ঘিটা লিখি না। তো এটাই আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, আমরা সেই উত্তরগুলো কিন্তু অনেক সময় দিতে পারি না। তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার করলে সেই অশুদ্ধিগুলো আমরা সংশোধন করতে পারবো। তো এটাও বোঝা গেল যে ধমনী যখন দন্তান্বয়ে দীর্ঘি হচ্ছে না, কেননা বাংলার ক্ষেত্রে এটা শুধু হ্রস্বই ধ্বনি সম্ভব বাংলা ধ্বনিতে। এবার দেখো, এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, এগুলো থেকে কোশ্চেন আসে যে বিকল্প বানান গ্রহণযোগ্য আর যা হবে না। তো অশুদ্ধি সংশোধন মানে আমাদের এরকম হয়তো লাইন তুলে বা কবিতার লাইন তুলে দিয়ে দেবে, সেখানে এরকম অবনী, ধমনী, শ্রেণী এই কথাগুলো লেখা থাকবে, তখন কিন্তু আমাদের সেটা চিহ্ন করে আমাকে চুজ করতে হবে যে কোন বানানটা সঠিক। তার জন্য এই পার্টগুলো ভালো করে দেখতে হবে। তো দেখো, প্রথমেই বলেছে অবনী, এবার এর মধ্যে গ্রহণযোগ্য কোনটা, এগুলো হলো গ্রহণযোগ্য আর এটা হলো গ্রহণযোগ্য নয়। এবার দেখো, অবনী দন্তান্বয়ে হিস্যি, আর এখানে দন্তান্বয়ে দীর্ঘি আছে, তাহলে দন্তান্বয়ে দীর্ঘিটা হবে না, দন্তান্বয়ে হিস্যি হবে। সেরকমই ধমনীটা আমরা বললাম দন্তান্বয়ে হিস্যিটা। শ্রেণী বানানে, শ্রেণীটা খুব ইম্পর্টেন্ট। আগেকার হিসেবে আমরা মধ্যাহ্নয় দীর্ঘি লিখতাম, এখনো অনেকে মধ্যাহ্নয় দীর্ঘিও লেখে, কিন্তু শ্রেণী বানান অ্যাকচুয়ালি তালিবস্য রফালাইকার মধ্যাহ্নয় হিস্যি হবে, বোঝা গেল। সেরকম স্মরণী, এটা মধ্যাহ্নয় হিস্যি, সারণী মধ্যাহ্নয় হিস্যি। রজনী বানান, এই যে রজনী, এটা দেখে মনে হতে পারে অনেকটা ঠিক, কিন্তু নয়, আসলে দন্তান্বয়ে দীর্ঘি হবে না, দন্তান্বয়ে হিস্যি হবে, বোঝা গেল। তাহলে অবনী, দমনী, শ্রেণী, স্মরণী, সারণী এগুলো হলো সব হিস্যি, মধ্যাহ্নয়ে দন্তান্বয়ে হিস্যি। রজনী, পদবী, পদবী বানান বয় দীর্ঘি অনেকে দেয়, কিন্তু এটা ভুল, পদবী বয় হিস্যি হবে। গুণাবলী, গুণাবলীটাও অনেকটা মিস্টেক হয়, গুণাবলীটা খুব কমন মিস্টেক, বয় লয়ে দীর্ঘি অনেক সময় দিয়ে দেয়, কিন্তু দীর্ঘিটা নয়, লয় হিস্যিটাই ঠিক। নামাবলীও বয় লয়ে হিস্যি হবে, প্রশ্নাবলীতেও বয়ের সাথে লয়ে হিস্যি হবে, বোঝা গেল। অঙ্গুরি, অঙ্গুলি, কুটির, উষা, উষা বানানে হস্যু হবে, মানে হ্যাঁ হস্যু হচ্ছে এখানে, কিন্তু দীর্ঘ এটা হচ্ছে না, বোঝা গেল। তাহলে উষাতে আমরা অনেক সময় হস্যু না দিয়েও আগেকার হিসেবে দীর্ঘ দিতে, আবার উষসী বানানে সেটাও দীর্ঘ হবে না, হস্যু হবে, বোঝা গেল। তাহলে এই এক্সাম্পলগুলো ভালো করে দেখে রাখো, যাতে পরীক্ষাতে এগুলো থেকে আসলে করতে পারো। অবনী, যেটা দন্তান্বয়ে হিস্যি হবে, ধমনী, শ্রেণী, স্মরণী, সারণী, রজনী, পদবী, গুণাবলী, নামাবলী, প্রশ্নাবলী এগুলোতে সব হিস্যি হবে। উষাতে হস্যু হবে, দীর্ঘ হবে না, উষসীতেও হস্যু হবে।
ওমগুলিতেও হিস্সি হবে, কুটিরেও হিস্সি হবে। বোঝা গেল? নেক্সট হলো দেখো, এবার সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ কর্তৃকারকের একবচনে দীর্ঘ ই কারান্ত হয় এবং বাংলায় কিন্তু সেই রূপেই ব্যবহৃত হয়। মানেটা এবার দেখো, ইন প্রত্যয়ান্ত শব্দ, ইন মানে এইখানে দন্তার ন লাস্টে থাকছে আর হিস্সি, অভিমুখীন, আততায়ীন, তাহলে ইন প্রত্যয়ান্ত শব্দ এখানে কি কর্তৃকারকে কি হবে, এখানে আমরা উপরে দেখলাম যে এক বচনে দীর্ঘ ই কারান্ত হয়, মানে দীর্ঘ ই হবে, যেটা এখানে ইন প্রত্যয়ান্ত সেটা কর্তৃকারকে এক বচনে হয় দীর্ঘ ই, সেটা আমাদের মনে রাখতে হবে। তখন এই ধরনের কোশ্চেনে অশুদ্ধি সংশোধন দিয়ে দিলে করা যায়। তো অভিমুখীন যেটা আছে ময় হুস্যু যুক্ত, এমনি ক্ষয়ে হিস্যি আর দন্তান্ন, ময় হুস্যু আর ক্ষয় হিস্যি দন্তান্ন অভিমুখীন, সেটা যখনই কর্তৃকারকে এক বচন হবে তখন দীর্ঘ ই হবে, অর্থাৎ অভিমুখী, আমরা তখন অভিমুখী এই বানানটা করি। আততায়ীন থেকে আততায়ী হয়, অন্তস্তয়ে দীর্ঘী হয়। বোঝা গেল? এবার শশীন, যেটা শশীন ও শশী তালিবাসায় দীর্ঘী হয়, ওই জন্য কর্তৃকারকে এক বচনে। সহযোগীন থেকে সহযোগী, কয়ে দীর্ঘী। মন্ত্রীন, সেটা হলো সংস্কৃতে কনভার্ট হয়ে মন্ত্রী, তার নয় তয়ের ফলা দীর্ঘী। এই শব্দগুলি যখন সমাসবদ্ধ হয় বা সংস্কৃত প্রত্যয় যখন যুক্ত হয় তখন শব্দের শেষে দীর্ঘ ই আবার হ্রস্ব ইতে পরিণত হয়। মানে বলেছে এগুলো যখন আবার কি হয়, মানে সংস্কৃত প্রত্যয় যুক্ত যদি হয়ে যায়, শশীনটা ছিল, শশীন থেকে আমরা শশী বলবো এইটুকু, কিন্তু তখন তার সাথে যদি ভূষণটা অ্যাড হয়ে গেল, এরকম যখন প্রত্যয় যুক্ত করে দেবো তখন কিন্তু দীর্ঘ ইটা আর থাকছে না, দীর্ঘ ইটা কনভার্ট হয়ে যাচ্ছে হ্রস্ব ইতেই। বোঝা গেল? একটু আগেই দেখলাম যদি সংস্কৃতের ক্ষেত্রে ইন প্রত্যয়ান্ত শব্দ থাকে সেক্ষেত্রে এই শশীন, সহযোগী, মন্ত্রী, ন করে ইন যেটা আছে সেটা কিন্তু কর্তৃকারকে এক বচনে দীর্ঘী হয়ে যাচ্ছে, কিন্তু সেই দীর্ঘিটাই আবার হিস্সি কখন হয়ে যাচ্ছে, যখনই এগুলোর সাথে একটা প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে, তখনই এই ভূষণ, সভা এভাবে যুক্ত হয়ে যাচ্ছে, তখনই এটা হিস্সিটা কনভার্ট হয়ে যাচ্ছে, মানে দীর্ঘি থেকে কনভার্ট হয়ে হিস্সি হয়ে যাচ্ছে। তাহলে শশীন থেকে তখন শশী ছিল আর তার সাথে ভূষণ অ্যাড হয়ে গেল, তখনই এটা হয়ে গেল শশীভূষণ, মানে তালিবস্য, তালিবস্যায় হিস্সি, ভয় দুর্গ, মধ্যাহ্নস্য আর মধ্যাহ্ন। তো মন্ত্রীটাও তাই, মন্ত্রীন যখন ছিল তখন কিন্তু দন্তা নয় তাই রফলা দীর্ঘি ছিল, কিন্তু যখনই সভা অ্যাড হলো তার সাথে, সভা অ্যাড হওয়ার সাথে সাথে এটা দন্তা নয় তো এই রফলা হিস্সি হয়ে গেল, দীর্ঘ ইটা আর থাকলো না। সহযোগিনও তাই হবে, যখনই তা অ্যাড হলো তখনই এই দীর্ঘিটা হিস্সিতে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল? কিন্তু এই শব্দগুলোর সঙ্গে যদি অতৎসম প্রত্যয় যুক্ত হয় তাহলে তা যুক্ত হবে বাংলা রূপের সঙ্গে, অর্থাৎ এবার তৎসম প্রত্যয় দেখলাম, এবার অতৎসম প্রত্যয় যদি হয় মন্ত্রী যোগ গিরি, তখন কিন্তু দন্তা নয় তয় রফলা দীর্ঘই হবে। এটা ভালো করে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এক্সেপশন গুলো থেকে কোশ্চিন আসে, এখানে বলেছিল যে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়, সংস্কৃত মানে কি আমরা জানি তৎসম, সেক্ষেত্রে উদাহরণগুলো ছিল শশীভূষণ, যেখানে তালিবস্য সাথে হিস্সিটা হয়ে যাচ্ছে, দীর্ঘিটা কনভার্ট হয়ে হিস্সিতে হচ্ছে, যেখানে ছিল এগুলো সংস্কৃত প্রত্যয়। কিন্তু যদি অতৎসম অর্থাৎ সংস্কৃত না থাকে প্রত্যয়ে, সেখানে কিন্তু গিরিটা, এখনকার গিরি, দাদাগিরি, মন্ত্রীগিরি, এগুলো কিন্তু তৎসম প্রত্যয় নয়। তো এক্ষেত্রে অতৎসম প্রত্যয় যদি যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘিটা দীর্ঘই থাকবে, হিস্সি কিন্তু হবে না। তখন কিন্তু এই ধরনের অশুদ্ধি সংশোধনগুলো থেকেই কনফিউশন তৈরি হয়, যেখানে আমরা মনে করি যে ওই কনসেপ্টেই, কিন্তু না, এটা যদি অতৎসম প্রত্যয় হয় সেক্ষেত্রে মন্ত্রীগিরিটা দন্তা নয় তয় রফলা মানে দীর্ঘই হবে। বোঝা গেল? তারপর দেখো, অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বরের বদলে হ্রস্বস্বরের ব্যবহারই সমর্থনযোগ্য, অর্থাৎ অতৎসম শব্দে যেটা দীর্ঘস্বর এখানে হবে না, সেখানে কি হবে, হ্রস্বস্বরই হবে। মানে হীরা যেমন আছে, হয় দীর্ঘি রয়কারে হীরা, হীরা থেকে কিন্তু সেটা দীর্ঘ ছিল, দীর্ঘস্বর ছিল, সেটা কিন্তু হ্রস্বস্বর মানে হিস্সি হয়ে গেল, হিরে হয়ে গেল। পক্ষীটা আমরা দীর্ঘি যেটা ছিল সেটা থেকে কি হয়ে গেল, পাখি, হিস্সি হয়ে গেল। সেই জন্যই আমাদের ধুলা থেকে ধুলো হয়ে যায়। বোঝা গেল? তাহলে হীরা থেকে হিরে আমরা বলি যখন, হিরে তাহলে হয় হিস্সি বলি, পক্ষীতে কিন্তু যুক্ত ক্ষয়ে দীর্ঘি বলি, কিন্তু পাখিতে যখন কনভার্ট করি তখন কিন্তু হিস্সি হয়ে যায়। কেন? অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বরের বদলে, এই পয়েন্টগুলো আমাদের কনসেপ্টটাতে ক্লিয়ার করতে সাহায্য করবে, যে অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বরের বদলে কিন্তু হ্রস্বস্বর হয়, সেটার জন্য হীরা থেকে হিরেটাতে হস্যি হয়, পাখি যেটা সেটাতে হস্যি হয়, ধুলোতেও হস্যু হয়। বোঝা গেল? এবার দেখো আর দুটো বাক্য আছে, তুমি কি খাবে,
তুমি কি খাবে। এটা আমাদের এটা নিয়েও বড় কনফিউশন, কয়ে হিস্যি দিয়ে কি হয়, আরেকটা ক্ষেত্রে কয়ে দীর্ঘি দিয়ে, এবার কখন কোনটা ব্যবহার করি নিজেরাই ঠিক জানি না। তো এক্ষেত্রে দেখো এই বাক্য দুটি আপাত দৃষ্টিতে প্রায় একই, শুধু প্রথম বাক্যে কয়ে হিস্যি আছে আর পরের বাক্যে আছে কয়ে দীর্ঘি। এই পার্থক্যটি ছোট হলেও এর তাৎপর্যটা বিরাট আছে। কেন বিরাট? প্রথম প্রশ্নে দেখো হ্যাঁ বা না হবে, অর্থাৎ সে খাবে বা খাবে না। যদি তুমি এখানে কোশ্চিনটা করো তুমি কি খাবে, তুমি কি খাবে, অর্থাৎ তুমি কি খাবে মানে হ্যাঁ না না বলছো, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ বা না নয়। কিন্তু এবার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ বা না হবে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কি খাবে, তখন বলছে তুমি কি খাবে মানে পিৎজা, বার্গার না ভাত না কি খাবে, তাহলে খাওয়ার জিনিস সম্পর্কে জানতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ বা না উত্তর দিলে হবে না, সেক্ষেত্রে ভাত বা ডাল ইত্যাদি যেটাই হোক সেটা হবে। তাহলে প্রশ্নের উত্তর যখন হ্যাঁ বা না হবে তখন কয়ে হস্যি হবে। এই কথাটা ভালো করে মনে রাখবে। যখন আমার সেখানে প্রশ্ন করে আমরা হ্যাঁ বা না পাবো, তুমি কি খাবে, তুমি কি যাবে, তুমি কি এটা করবে, তখন হ্যাঁ বা না পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়ে হিস্যি হবে। কি হবে? কয়ে হিস্যি। আর যখন প্রশ্ন করে তুমি কি খাবে মানে তুমি খাবারটা কি খাবে, সেইখানে যখন আমি হ্যাঁ বা না নয়, সেখানে কিন্তু মানে কিভাবে খাবে বা কি কারণ এসব কিছু বোঝাচ্ছি, তখন কিন্তু সেখানে কি হচ্ছে, ওখানে কয়ে দীর্ঘি হচ্ছে। বোঝা গেল? এই কারণে কিভাবে, কিরকম, কি জন্য হবে, তাই জন্য কি জন্য, কি কারণ, কিভাবে, এগুলোতে আমরা কিন্তু কয় হিস্যি কিভাবে ব্যবহার করি না, কয় দীর্ঘি ব্যবহার করি। আর শুধুমাত্র তুমি কি খাবে এইটার ক্ষেত্রে কি করছি, হ্যাঁ বা না যখন পাচ্ছি তখন কিন্তু ব্যবহার করছি কয় হিস্যি। বোঝা গেল? কি দারুণ খেললো ভারত, মানে একটা বিস্ময় বোঝাচ্ছি, দারুণ ও ফাটাফাটি। তাহলে এই ধরনের যখন বিস্ময় তৈরি হচ্ছে তখন কিন্তু আমি সেটা কয় দীর্ঘি ব্যবহার করছি, কয় হিস্যি ব্যবহার করছি না। বোঝা গেল? তো তৎসম শব্দের শেষে বিসর্গ উচ্চারিত হয় না বলে সংস্কৃতে তস বা সস প্রত্যয়ান্ত শব্দের শেষে বিসর্গ কালক্রমে বর্জিত হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে বর্জিত হয়েছে। যেমন এই যে ক্রমশ, ফলত, সর্বত, এগুলো বিসর্গ ছাড়াই লেখা হয়। এর ফলে অহ মানে অহরহ, সেখানে কিন্তু বিসর্গ হবে না। ইতস্তত, ইতস্তত এটাকে বিসর্গ হবে না, এই জন্যই বিসর্গ লেখা হয় না। এক্ষেত্রে বিসর্গটা কি হয়েছে, বিসর্গ তৎসম শব্দের শেষে বিসর্গ উচ্চারিত হয় না। কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে বিসর্গটি সন্ধিবদ্ধ হলেও যদি অবিকৃত থাকে সেই বানানে কিন্তু বিসর্গটি থাকবে। আমরা বিসর্গ সন্ধিতে কিন্তু অনেক কিছু, ওটা যদি অবিকৃত মানে কোনোভাবে বিকৃত না হয় তখন কিন্তু ব্যবহার করি। তো যেমন বয়স যোগ সন্ধি, তখন কিন্তু বিসর্গ থাকবেই, বয়স সন্ধি। অধঃ যোগ পাত, অধপাত, এরকম কিছু এক্সাম্পল আছে, সেগুলোর ক্ষেত্রে যেখানে অবিকৃত থাকছে বিসর্গটা সেটা কিন্তু থাকছেই। আবার দেখো উম এর বদলে অনিশ্বর হয়, এই জিনিসগুলো আমাদের মানে এত ভুল হয়। এগুলো কিন্তু বেসিক, হয়তো পরীক্ষার জন্য পড়ছি কিন্তু আমরা নিজেরাই অনেকে বাংলা বিষয়টাতে এত ভুল করি যে উম কোথায় হচ্ছে, কোথায় অনিশ্বর হচ্ছে। উম থাকলেই তার জায়গায় অনিশ্বর ব্যবহৃত হবে, আর এরকমটা কিন্তু নয়। বোঝা গেল? তৎসম শব্দে সন্ধির কারণে পূর্বপদের শেষে ম থাকলে তার জায়গায় উম বা অনিশ্বর হয়। যেমন অহম যোগ কার, অহংকার, তাহলে ম থাকলে এখানে সেটা হয়ে গেল অনিশ্বর। কিন্তু অহংকার একটা অনিশ্বর দিয়ে একটা উম দিয়ে, কিন্তু যেখানে সন্ধির ফলে ময়ের জায়গায় অনিশ্বর আসেনি সেখানে অনিশ্বর হবে না। যেমন অনক যোগ অল, অঙ্ক, তাহলে এখানে কিন্তু অনিশ্বর দিয়ে অঙ্ক হবে না। তাহলে অনক যোগ অল মিলে যখন অঙ্ক হচ্ছে সেটা উম দিয়ে হচ্ছে, অনিশ্বর দিয়ে কিন্তু হচ্ছে না। অনেক সময় আমরা অঙ্ক বানান কিন্তু অনিশ্বর দিয়েই লিখে ফেলি। এইভাবে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কিন্তু উম হবে, অনিশ্বর হবে না। আতঙ্ক উম হবে, অনিশ্বর হবে না। বঙ্গ উম হবে, অনিশ্বর নয়। সঙ্গ উম হবে। সেরকম অঙ্ক বানানো উম আর ক হবে। অঙ্ক বানানটা এটা কিন্তু খুবই একটা বেসিক জিনিস, এইখান থেকে কোশ্চিন আসে যে আমরা অঙ্ক বানানটা অনেকেই অনিশ্বর দিয়ে লিখে দিই। অনক যোগ অল, সেখান থেকে এসছে অঙ্ক, এক্ষেত্রে কিন্তু অঙ্ক অনিশ্বর দিয়ে হবে না। বোঝা গেল? এক্ষেত্রে কি হচ্ছে, কেন, যেখানে সন্ধির ফলে ময়ের জায়গায় অনিশ্বর আসেনি সেখানে কিন্তু ওটা হবে না। এখানে কিন্তু ক, এটা ময়ের জায়গায় কিন্তু নয়, ম ক্ষেত্রে কিন্তু আসছে না, এখানে অনক যোগ অল লেখা আছে এখানে। তারপরে দেখো ময়ের পর বর্গীয় ব থাকলে তা ময়ই হবে, অনিশ্বর হবে না। এবার ময়ের পরে যদি ব থাকে তাহলে কিন্তু অনিশ্বর হবে না। সমযোগ বধন, সম্বোধন, এখানে ম আছে, ম মানে আমি ডাইরেক্ট অনিশ্বর বসাই দিব এমনটা নয়, সেখানে ব যেহেতু থাকে তার জন্য এটা ময়ে বয়ে হয়ে যাবে। তার মানে এখানে সংবোধন হবে না, সম্বোধনই হবে, অনিশ্বর কিন্তু হবে না।
বোঝা গেল। আবার বর্গীয় ব না হয়ে অন্তস্থ ব হয়, তখন কিন্তু অনিশ্চয় হবে। কিংবদন্তি, তখন প্রিয়ংবদা, এগুলো হলো অন্তস্থ ব। তাই জন্য এখানে কিন্তু অনিশ্চয়টা হচ্ছে। রেপ ব্যবহার করলে, মানে বর্গীয় বা অন্তস্থ বা আমাকে দেখতে হবে। রেপ ব্যবহার করলে পরবর্তী ব্যঞ্জন নিয়ে অনেক ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। অর্থাৎ অর্জন, এটা বর্গীজ উপরে রেপ, আবার না অর্জন, তাহলে ওই অর্জনটা কিন্তু হবে না, এই অর্জনটাই। কর্ম না কম্ম, অর্ঘ্য না অর্ঘ্য, সূর্য না সূর্য, এরকম ভাবে আমাদের কিন্তু সমস্যা হয়। তো এই ব্যাপারে মনে রাখতে হবে কি, যে রেফের পরবর্তী ব্যঞ্জনে দ্বিতীয় ঘটবে না, সুতরাং অর্জন কর্ম হবে, মানে দুবার দুবার করে হবে না, যেটা আমরা করি অর্জনের ক্ষেত্রে এখানে বর্গীজটা হবে, দুবার হবে না, সেটা হবে একটাই। কর্মর ক্ষেত্রে কর্ম, কর্ম বললে আবার তার উপর রেফ হবে না। কিন্তু অর্ঘ্য বা অর্ঘ্য আর সূর্য বা সূর্য, এক্ষেত্রে কি হবে, এটাও কনফিউশন হয় আমাদের, এটা ভালো করে জানা উচিত। অর্ঘ্যর ক্ষেত্রে কি করে, অর্ঘ্য মানে কি, অ যোগ র যোগ খ যোগ জ, এখানে জফলার জন্য জ যোগ অ, বর্ণ বিশ্লেষণ। এবার এখানে কি দ্বিতীয় ঘটেনি, অর্থাৎ এখানে দ্বিতীয় না ঘটার জন্য কিন্তু অর্ঘ্যটা ঠিক। বোঝা গেল। এবার সূর্যর ক্ষেত্রে দেখি, সূর্যটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলোর থেকে বেসিক কোশ্চেন থাকে। সূর্য যখন দন্তা স যোগ দীর্ঘ আছে এখানে, তাহলে ভাঙলাম দীর্ঘতে, তারপরে রেপ আছে তাই র, তারপরে অন্তর্য আছে, তারপরে আবার অন্তর্য, কারণ অন্তর্জয় জফলা যোগ অ, এখানে জ ব্যঞ্জনে দ্বিতীয় ঘটেছে, অর্থাৎ অন্তর্য দুবার করে বলছি। এখানে যেমন অর্ঘ্যতে ঘ তার সাথে জ, এখানে কিন্তু জ দুবার নেই, তাহলে দ্বিতীয় ব্যঞ্জন মানে দুটো একই ব্যঞ্জন দুবার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো বর্গীর জ হবে না। তো সেক্ষেত্রে ওটা হচ্ছে, তাই জন্য এখানে বর্গীর এই অন্তর্জটা দুবার আছে, একবার অন্তর্জ আছে, আরেকবার কিন্তু জ ফালার জন্য। তাহলে যে জ ব্যঞ্জনে দ্বিতীয় ঘটেছে, তাই জন্য কিন্তু এখানে জ বর্জনীয়, তাই জন্য জ ফালাটা হবে না, তাই জন্য আমরা সূর্য বানানে কিন্তু অন্তর্জয় রেপ লিখি। বোঝা গেল। তো এমন ছোট ছোট বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকলে আমরা কিন্তু অনেকটা ভালো পরীক্ষা দিতে পারবো। তো দেখো, এরপরে বাংলা বানানের ক্ষেত্রে এই বিষয়গুলো ক্লিয়ার হলে, এখন দেখো কোথায় মূর্ধন্য হবে, কোথায় পেট কাটা মূর্ধন্য স, এইসব হবে। প্রথমে মূর্ধন্য বিষয়টা আলোচনা করি। রি র পেট কাটা মূর্ধন্য স, তিন বর্ণের পরে শব্দের মধ্যে দন্তান্ন, সেই জায়গায় কিন্তু দন্তান্ন নয় মূর্ধন্য হয়। কি হয়, রি, রি যদি হয়, র বয়সন্য র হয়, আর পেট কাটা মূর্ধন্য স, এই তিন বর্ণের পরের শব্দ রি আছে, দেখুন মূর্ধন্য হবে এখানে, রি মূর্ধন্য, তাহলে রি থাকার জন্য এটা মূর্ধন্য হচ্ছে। তারপরে এটা র স ক্ষেত্রে সেরকমই বর্ণ, তারপরে ঘৃণা, স্বর্ণ, তৃণ, জীর্ণ, সহিষ্ণু, এগুলো। এই কারণেই প্র বা পরা বা পরি ও নির, এই চারটি উপসর্গের পরে মূর্ধন্য হয়। এগুলোর ক্ষেত্রেও কিন্তু পরায়ণ, প্রণাম, নির্ণয়, পরিণাম, এগুলোতে আমরা কিন্তু দন্তান্ন ব্যবহার করি না। বোঝা গেল। আবার রি র স এর পর স্বরবর্ণ, অর্থাৎ ক বর্গ, প বর্গ, অন্তর্য ব হয় এবং অনিশ্বর ব্যবধান থাকলে মূর্ধন্য হয়। যেমন ক বর্গ থাকলে কৃপণ, এখানে হরিণ, এটা হ বর্গ, তারপরে পাষাণ যেটা প বর্গ, গ্রহণ, এক্ষেত্রেও কিন্তু আমরা মূর্ধন্য ব্যবহার করছি, কিন্তু উল্লেখিত বর্ণ ছাড়া। যেমন কিছু মানে অন্য বর্ণের ব্যবধান থাকলে দন্তান্ন, যেমন দর্শন, অর্চনা, রচনা, প্রার্থনা, এগুলোতে আবার কিন্তু আমরা দন্তান্ন ব্যবহার করছি। তো ভালো করে এক্সাম্পল গুলো মনে রাখলে এগুলো করা যাবে, যে দন্তান্নার ক্ষেত্রে আমরা নর্মালি ব্যবহার করি দর্শন, অর্চনা, রচনা, এগুলোর ক্ষেত্রে। তারপরে দেখো ট, ঢ আর ড এর ক্ষেত্রে মূর্ধন্য হয়। এসব ধ্বনি ট বর্গের অন্তর্গত, অর্থাৎ মূর্ধন্য ধ্বনি হয়, স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়। ঘণ্টা বানানে মূর্ধন্য ব্যবহার করি আমরা দণ্ডতে, পণ্ডিতে, কণ্টকে, লুণ্ঠন, কণ্ঠ, এগুলোতে। আবার একই কারণে ত, থ, দ ও ধ এর সঙ্গে যুক্ত থাকলে সবসময় দন্তান্ন হয়, যেমন এগুলোর সাথে যদি যুক্ত থাকে তখন কিন্তু দন্তান্ন হবে। চিন্তা বানানে, সন্তান বানানে, পন্থা, মদ, মন্দ, সন্ধ্যা, পন্থা, তারপরে মন্দ, তারপর সন্ধ্যা, সেরকমই। পূর্ব ও অপর শব্দের পরবর্তী অন্য শব্দের দন্তান্ন হয়ে যায় মূর্ধন্য। এবার পূর্ব যেটা বা অপর শব্দের পরবর্তী অন্য শব্দের, যেমন পূর্ব যেটি হয় পরান্ন, তাহলে তখন এখানে মূর্ধন্য হয়ে যাচ্ছে। আর অন্য শব্দের দন্তান্ন, এটা অপরাহ্ন, পরের শব্দটা বোঝাচ্ছি, তাহলে সেটা হলো মূর্ধন্য হয়ে যাচ্ছে। আবার পর, পার, উত্তর, চান্দ্র ও নাড় শব্দের পরবর্তী অয়ন শব্দের দন্তান্ন হয়, মানে পর যদি ব্যবহার করি পরায়ণ, তাহলে মূর্ধন্য। তারপরে পারায়ণ মূর্ধন্য, তখন কিন্তু দন্তান্নটা কনভার্ট হয়ে যাচ্ছে মূর্ধন্য। উত্তরায়ণ, চান্দ্রায়ণ, নারায়ণ, এগুলোতে আমরা কিন্তু
দন্তান্ন নয় মধ্যাহ্ন ব্যবহার করে। নারায়ণটা দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু মধ্যাহ্ন ব্যবহার করো, মধ্যাহ্ন। কতগুলি শব্দের মধ্যাহ্ন স্বাভাবিক। ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি এই শব্দগুলিকে নিয়ে একটা কবিতা রচনা করেছেন। এবার দেখো, এর মধ্যে কিছু একটা মনে রাখার সুবিধার জন্য দেওয়া আছে, মানে এগুলো মধ্যাহ্ন একদমই স্বাভাবিক থাকবেই। যেমন বাণিজ্য, লাবণ্য, শোণিত, আপন, কঙ্কন, কোণ, গণনা, গণিত, চাণক্য, তৃণ, নিপুণ, লবণ, বনি, গুণ, বীণা, কণা, মণি, পানি, বাণ, পণ, মাণিক্য, নৈপুণ্য, গণ্য, ফণি, পুণ্য, গণ। কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এগুলো ভালো করে যদি বারবার করে একটু দেখে নাও তাহলে এগুলো মানে মনে থাকবে যে মধ্যাহ্ন কোথায় হচ্ছে, দন্তান্ন। এবার বলেছে যে মধ্যাহ্ন স কোথায় হচ্ছে। যেমন ঋকারের পরে মধ্যাহ্ন স হচ্ছে, তাহলে ঋষভ, ঋষি। সেরকম ট ও ঠ এর আগে শীষ ধ্বনি স হয়। নষ্ট, বেষ্টন, সাষ্টাঙ্গ, অনুষ্ঠান। তাহলে এখানে ট আর ঠ এর আগে কি হচ্ছে, মধ্যাহ্ন স হচ্ছে। তারপর সরিয় আর সরিয়া ভিন্ন স্বরবর্ণ এবং ক ও র এর পরবর্তী বিভক্তি প্রত্যয়ের কি হয়, দন্তাস্ব আর মধ্যাহ্ন স হয়। যেমন বিষয়, এখানে মধ্যাহ্ন স হয়ে যায়, দন্তাস্বটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে মধ্যাহ্ন স। পরিষ্কারেও মধ্যাহ্ন স হচ্ছে। এই যে পরিষ্কার বিষয়টাতে দেখো, অনেক সময় দুটো বানান থাকে, প রয়েসি দন্তাস্ব কয়ে আকার আর র, অশুদ্ধি সংশোধন। বলে যে নিচের বাক্যটিতে পরিষ্কার দিয়ে একটা বাক্য লেখা থাকলো, সেখানে বলে অশুদ্ধি সংশোধন করো, তখন এই পরিষ্কার এখানে স্ল্যাশ দিয়ে আরেকটা পরিষ্কার আছে, প রয়েসি দন্তাস্ব আর কয়াকার আর র, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পরিষ্কার মূর্ধন্যটা হবে, কেননা স্বরবর্ণ যেটা ক এবং র এর পরবর্তী বিভক্তি প্রত্যয়ের ক্ষেত্রে এটা হচ্ছে। কিন্তু আমাদের ওইখানে যদি মধ্যাহ্ন না দিয়ে দন্তাস্ব দিই তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো এই পার্টগুলো ভালো করে দেখে রাখতে হবে। পরিষ্কার তাহলে মধ্যাহ্ন হবে। সেরকম মুমূর্ষু, শুশ্রূষা, শ্রীচরণেশুটাতেও বেট কাটা মধ্যাহ্ন। তারপরে সাত প্রত্যয় যেটা, কিন্তু সাত প্রত্যয়ের ক্ষেত্রে দন্তাস্বটা পেট কাটা মধ্যাহ্ন হয় না। সেখানে কিন্তু আমরা সাত, অগ্নির সাত, এখানে দন্তাস্ব ব্যবহার করছি। ভূমির সাত, ধূলির সাত, এগুলোতে দন্তাস্ব ব্যবহার করছি। তারপর অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, বি, সু, এই উপসর্গগুলির পর কতগুলি ধাতুর দন্তাস্বটা কনভার্ট হয়ে যায় পেট কাটা মধ্যাহ্ন। যেমন অতি কোথায় আছে, যেমন প্রতিষেধ, অভিষেক, নিষেধ, নিষেধ করা, সুষমা, বিষম, এটা মানে প্রতিশোধ হবে। পিতৃ এবং মাতৃ শব্দের সঙ্গে সস্ত্রী শব্দের যোগ হলে প্রথমে শটা পেট কাটা মধ্যাহ্ন স, যেমন মাতৃশসা, পিতৃশসা, সেখানে কিন্তু পেট কাটা মধ্যাহ্ন স হচ্ছে। আর কতগুলি শব্দের ক্ষেত্রে স স্বাভাবিক, সেগুলোই আবার এরকম কবিতার মতো করেছে। যেমন এগুলো এক্সাম্পল দেখিনি। আষাঢ়ে পেট কাটা মধ্যাহ্ন স হয়, ঈশাতেও তাই। উষর, নিকষ, বিশেষণ, ভাষা, উষা, বিশেষ, ষোড়শ, বিষাণ, বিষ, পুষ্প, দোষ, মহিষ, মুশিক, এরকম টাইপের এগুলো কমন আর কি। এগুলো আমরা সবাই মানে মধ্যাহ্ন সই ব্যবহার করি। প্রত্যুষ, ভূষণ, ভূষা, শেষ, বাষ্প, ভাষ্য, পোষ্য, মেষ, এরকম। এবার দেখো এই মধ্যাহ্নয় যেটা বিধি তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, অতৎসম শব্দের ক্ষেত্রে দন্তান্ন হওয়াটাই স্বাভাবিক। যেমন অতৎসম শব্দ কোনটা, ঘরানা, চিরুনি, পুরনো, মানিক, রানী, এগুলো। অতৎসম শব্দের ক্ষেত্রে মধ্যাহ্ন বর্গের বর্ণের সঙ্গে যুক্ত থাকলেও দন্তান্নই হবে। মানে অতৎসম মানেই সেটা সংস্কৃত থেকে নেওয়া হয়নি, তার মানে সেখানে দন্তান্ন হবে। গন্ডার, মুন্ডা, কুন্ডু, মুন্ডু, এরকম টাইপের। বাংলা শব্দ ভান্ডারে যে আরবি, ফার্সি এবং তুর্কি, ইংরেজি, জার্মান, পর্তুগিজ, ফরাসি শব্দ আছে, সেগুলির ক্ষেত্রে কি হবে, হ্রস্বস্বর চিহ্ন ব্যবহার করাই কিন্তু বাঞ্ছনীয়। যেমন কিডনি, জার্মানি, কিডনি নয় হিস্যি, এখানে হর্ষস্বর ব্যবহার করছি। জার্মানি নয় দীর্ঘি কিন্তু হবে না। আবার ইভো হর্ষই হবে, দীর্ঘই হবে না। গির্জা বানানে গয়ে হিস্যি হবে, বর্গীর জ কিন্তু হবে না। এইরকম এই ধরনের শব্দের ক্ষেত্রে মধ্যাহ্নয়ের ব্যবহার না করে দন্তান্নয়ের ব্যবহারই কিন্তু কাম্য। আবার কোনগুলোর ক্ষেত্রে, সেটা হলো ইরান, ইরানে আমরা দন্তান্ন ব্যবহার করি। কনসার্ন করা কোনো কিছু বিষয়ে, সেরকম। আবার পেটকাটা মধ্যাহ্নস্বর ব্যবহার বর্জনীয়। উচ্চারণ অনুযায়ী তালিবস্য বা দন্তাস্ব এর ব্যবহার হবে। এগুলো কোন কোন ক্ষেত্রে, এই যেগুলো হলো আরবি, ফার্সি, তুর্কি, এগুলো থেকে নেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের হচ্ছে। বোঝা গেল বিদেশি নামের ক্ষেত্রে হ্রস্বস্বর স্বরচিহ্ন ব্যবহার করাই বাঞ্ছনীয়, যেমন শেলি, কিটস, শেক্সপিয়ার, এগুলো। আবার বাংলা পদবীর যে ইংরেজি ধরনের উচ্চারণে, সেগুলোতে হ্রস্বস্বর চিহ্ন, মানে সব এগুলো হিস্যি হবে। ব্যানার্জি, গাঙ্গুলি, এগুলো।
দীর্ঘী কিন্তু হবে না। স্থান নাম যদি অতৎসম হয় সেখানেও হ্রস্বস্বর দন্তান্বয়ী ব্যবহৃত হবে। তাই জন্য আমরা দীঘাকে, এই পার্টটা দেখো, দীঘা অনেক সময় দিয়ে দেয়, দীঘাকে কিন্তু দীর্ঘী বলি না, দীঘাটা দয়ে হিস্যি হচ্ছে। রানাঘাটও মূর্ধন্য হয় না, রানাঘাট দন্তান্ন হয়। দীঘাটা ভালো করে দেখে রাখো, দীঘা দয়ে হিস্যি ঘয়াকারই হবে, মানে দয়ে হিস্যি হবে। বোঝা গেল? তো এটাই ছিল অশুদ্ধি সংশোধন। এই বানানগুলো মধ্যাহ্ন, দন্তান্ন, পেটকাটা, মধ্যাহ্ন, দন্তাস্ব, এই পার্টগুলো যদি তোমাদের ভালো করে ক্লিয়ার হয়, এই অশুদ্ধি সংশোধন থেকে যে কোনো কোশ্চেনই করতে পারবে। তো বাংলা গ্রামারের মোটামুটি সব টপিকই সিলেবাস অনুযায়ী কভার করে হয়ে গেছে। এরপরে পেডাগজির পার্টটা কমপ্লিট করব। আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।